আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। মেডিকেলের পাশাপাশি আমি অনেক ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাইছি, যেগুলো এখানে লেখা আছে আর কি আমার ইন্ট্রোডাকশানে। আচ্ছা, শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে কি টিস্যুতন্ত্রের, এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা পড়াশোনা করছি ভাজক টিস্যু কী, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, বিভিন্ন আঙ্গিকে ভাজক টিস্যুর প্রকারভেদ। আজকে আমরা তার ধারাবাহিকতায় পড়ব হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হচ্ছে কি, যে সকল টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম, অর্থাৎ তারা কোষ বিভাজন করতে পারে না। ঠিক আছে, তো আমরা জানি হচ্ছে কি ভাজক টিস্যু হচ্ছে কি যারা হচ্ছে কি কোষ বিভাজন করতে পারে। ভাজক টিস্যু যখন তার কোষ বিভাজন করার ক্ষমতাটা হারাই ফেলে, তখন সেটা কিসে কনভার্ট হয়? স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। এবং ভাজক টিস্যুর যে কোষের যে সকল অঙ্গাণুগুলো আছে, যেমন রাইবোজোম বলো, গলগি বডি বলো, বা হচ্ছে কি যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এগুলা তোমার পরিণত হওয়ার জন্য যে সময়টা প্রয়োজন, সেগুলো ভাজক টিস্যুতে থাকে না। মানে এগুলো ধুমধাম করে আবার কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। সো যার কারণে হয় কি, এই যে ভাজক টিস্যুর কোষগুলা কি হয়, অপরিণত হয়। ঠিক আছে, অপরিণত হয় এবং বিকশিত হয় না। এরা যখন স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়, তখন তারা আস্তে আস্তে কী হয়ে যায়, যেহেতু স্থায়ী টিস্যু আর বিভাজন হয় না, তখন এরা এনাফ টাইম পায় কী হইতে, পরিণত হইতে। ঠিক আছে, সো ভাজক টিস্যুর কোষগুলা পরিণত মানে কোষের অঙ্গাণুগুলা পরিণত এবং কি হয়, বিকশিত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা যখন দেখব যে এটা একটা হচ্ছে কি আইডিয়াল স্থায়ী টিস্যুর ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে দেখো ভাজক টিস্যুতে আমরা দেখছিলাম কি দুইটা কোষের মধ্যবর্তী স্থানে কি থাকে না, কোনো গ্যাপ থাকে না। কিন্তু স্থায়ী টিস্যুতে দুইটা কোষের মধ্যবর্তী স্থানে কি থাকে, গ্যাপ থাকে, যেটাকে বলা হয় কি আন্তঃকোষীয় স্পেস, বা এটাকেও কি নামে পরিচিত, কোষ অবকাশ নামেও পরিচিত। ঠিক আছে, কোষ অবকাশ নামেও পরিচিত, যেটা হচ্ছে কি কোষ অবকাশ নামেও পরিচিত। ঠিক আছে, এবং আমরা একটা জিনিস পড়ছিলাম যে ভাজক টিস্যুর যে কোষগুলো আছে, সেই কোষগুলোর কোষ প্রাচীর যেটা আছে, বুঝছো ভাই, কোষ প্রাচীরটাতে জাস্ট মধ্যপদ্মার পর একটা এক্সট্রা লেয়ার থাকে, যেটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর থাকে, বুঝছো। তো এই স্থায়ী টিস্যুতে হয় কি, এটার পর উপরে আরেকটা কোষ লেয়ার থাকে, যেটা হচ্ছে কি সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে। ক্ষেত্র বিষয়ে দেখবা এখানে টারশিয়ারি কোষ প্রাচীরও থাকে। এই প্রাইমারি কোষ প্রাচীর জাস্ট সেলুলোজ থাকে। ঠিক আছে, সেকেন্ডারি কোষ প্রাচীরে এখানে সেলুলোজের পাশাপাশি তোমার লিগনিন থাকে, আর অনেক পদার্থ থাকতে পারে, যেগুলো থাকার কারণে কি হয়, এগুলো আরও বেশি হার্ড হয়। ঠিক আছে, যেহেতু হচ্ছে কি স্থায়ী টিস্যুতে এই যে সেকেন্ডারি কোষ প্রাচীর বলো বা ক্ষেত্রবিশেষে টারশিয়ারি কোষ প্রাচীর থাকে, তাই কি হয়, ওই যে স্থায়ী টিস্যুর কোষ প্রাচীরগুলো পুরু হয় এবং সাথে সাথে কি হয়, এরা অনেক হার্ড হয়। আর যেগুলো হার্ড, তাই এরা কি হয়, দৃঢ়তা দিতে পারে। তাহলে স্থায়ী টিস্যুর একটা কাজ কি, এরা কি করতে পারে, দৃঢ়তা দিতে পারে। ঠিক আছে, তাহলে কি হার্ড হয়, যারা হার্ড তারা কি দেয়, দৃঢ়তা দেয়। আর দৃঢ়তা দিতে পারে কে দৃঢ়তা দেয় স্থায়ী টিস্যু। একটা কাজ হচ্ছে কি, তাহলে দৃঢ়তা দেওয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে কি স্থায়ী টিস্যু আছে, স্থায়ী টিস্যুর কোষগুলা চাইলে মৃত হতে পারে অথবা জীবিত হতে পারে। এখানে এগুলো জীবিত কোষের পাশাপাশি এখানে একটা মৃত কোষ দেওয়া আছে। মৃত কোষ হওয়ার মানে কি, এখানে কোষটার মধ্যে কি নাই, কোনো প্রোটোপ্লাজম নাই। ঠিক আছে, আর আমরা জানি কি কোষের অঙ্গাণুগুলো প্রোটোপ্লাজমে ভাসতে থাকে, আর প্রোটোপ্লাজম না থাকলে কোষের অঙ্গাণুগুলোও থাকবে না। সো এখানে কি নাই, সাথে কোষীয় অঙ্গাণুগুলোও নাই। ঠিক আছে, আচ্ছা, এই লেকচার স্লাইডটা আমি হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। এরপর হচ্ছে কি দেখো, আমরা এখানে একটা আমি জাস্ট ভাজক টিস্যু অঙ্কন করলাম। ভাজক টিস্যুর মধ্যে যেহেতু কোষ গহ্বর নাই, নিউক্লিয়াসটা মাঝামাঝি অবস্থান করতে পারে। কিন্তু স্থায়ী টিস্যুতে দেখো, এখানে একটা বড় ধরনের কোষ গহ্বর আছে। উদ্ভিদ কোষের কেন কোষ গহ্বর প্রয়োজন, কোষ গহ্বরের দরকারিটা আমি গতকাল বুঝাইছিলাম লজিক দিয়ে। দেখো, এখানে কোষ গহ্বর আছে। ঠিক আছে, বড় একটা কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসকে সে কোষ গহ্বর ধাক্কা দিয়ে এক সাইডে ফেলে দেয়। তাহলে তুমি বলতে পারবা যে ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করে, স্থায়ী টিস্যুর নিউক্লিয়াসটা এক সাইডে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটা জিনিস গতকাল পড়ছিলাম, সেটা হচ্ছে কি ভাজক টিস্যুতে যে প্লাস্টিড যেটা থাকে সে প্লাস্টিডটা কি ভাই, সে প্লাস্টিডটা হচ্ছে প্রোপ্লাস্টিড। ঠিক আছে, সো প্রোপ্লাস্টিড মানে হচ্ছে কি, সে প্লাস্টিডটা এখনো কি না, এখনো তোমার ম্যাচিউর হয় নাই।
ঠিক আছে। সো ম্যাচিউর না হওয়ার কারণে সেটা কি করতে পারে না, সেটা শালক সংশ্লেষণ করতে পারে না, শালক সংশ্লেষণ পারে না, ঠিক আছে, শালক সংশ্লেষণ পারে না। সো দেখো এসআই টিস্যুগুলোর প্লাস্টিডে কনভার্ট হয়, যার কারণে কী করতে পারে, শালক সংশ্লেষণ করতে পারে। আর তাই কী করতে পারে, ভাজক টিস্যু এসআই টিস্যু কী তৈরি করতে পারে, খাদ্য প্রস্তুত করতে পারে। ঠিক আছে, বললাম যে এসআই টিস্যু কী দেয়, দৃঢ়তা দেয়, আমরা আগে পড়ে আসছি। এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখো আমরা জানি উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত খাদ্য সারা দেহে সরবরাহ করা লাগে, সাথে সাথে হচ্ছে যে মূল রুম থেকে শোষিত পানি সারা দেহে পরিবহন করা লাগে। সে পরিবহনের দায়িত্বগুলো করে কে, জাইলেম এবং ফ্লেম, আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি। ঠিক আছে, সো দেখো পরিবহন টিস্যু হচ্ছে কি তোমার স্থায়ী টিস্যু, আমরা লাস্ট এই যে কিছুক্ষণ পরেই পড়বো। পরিবহন টিস্যু হচ্ছে কি স্থায়ী টিস্যুর একটা প্রকারভেদ। ঠিক আছে, সো আমরা স্থায়ী টিস্যুর একটা কাজ হিসেবে লিখতে পারি কি, খাদ্য ও পানি পরিবহন, ঠিক আছে, এবং সঞ্চয় করে। দেখো এবার হচ্ছে কি যে তোমার যে স্থায়ী টিস্যু আছে না, স্থায়ী টিস্যুর 3 টাইপের। স্থায়ী টিস্যু হচ্ছে কি 3 টাইপের, একটা হচ্ছে সরল টিস্যু, একটা জটিল, আর একটা হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। ঠিক আছে, সো সরল টিস্যু কারা, সরল টিস্যুর আমরা যদি পড়ি, সরল টিস্যুতে দেখবা হচ্ছে কি সরল টিস্যুর কোষ সবগুলা সেম, অর্থাৎ সরল টিস্যু গঠনকারী যে কোষগুলো ছিল সেগুলো দেখবা হচ্ছে কি টোটালি সেম, একটা যেরকম আর একটাও দেখতে ঠিক সেরকম, আর একটা দেখতে সেরকম। ঠিক আছে, সবই একই টাইপের সেল দ্বারা গঠিত কে সরল টিস্যুর কোষগুলা। ঠিক আছে, কিন্তু জটিল টিস্যুতে হয় কি একাধিক টাইপের তুমি কোষ পাবা। জটিল টিস্যুতে কি হয়, সরল টিস্যুতে এক টাইপের কোষ পাবা, জটিল টিস্যুতে একাধিক টাইপের কোষ পাবা। ঠিক আছে, এবং এই যে সরল টিস্যু বললাম, সেই সরল টিস্যু হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। শুরুতে আসে হচ্ছে প্যারেনকাইমা, এগুলো হচ্ছে এসএসসির পড়া, আমরা একটু জাস্ট রিক্যাপ করি। প্যারেনকাইমা দেখবা হচ্ছে কোষগুলোর কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, এবং হচ্ছে কি এরা একটার সাথে একটা সন্নিবিষ্ট থাকে, এদের মধ্যবর্তী আন্তঃকোষে ফাঁকা স্থান থাকতেও পারে, না থাকতেও পারে। এদের মধ্যে কি থাকে, প্লাস্টিক থাকে, এরা খাদ্য তৈরি করে এবং খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে কি যে খাদ্য সঞ্চয় করতে পারে, এরা হচ্ছে কি কোষপ্রাচীরটা অতটাও বেশি স্ট্রং না তুলনামূলকভাবে কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা থেকে। ঠিক আছে, স্ক্লেরেনকাইমাতে হয় কি খাদ্য প্রস্তুত করতে পারে, এবং যে কোষ যেগুলো আছে কোষগুলোর কোনাগুলো একটু বেশি পুরু, দেখো কোনাগুলো একটু বেশি পুরু। ঠিক আছে, তো যার কারণে এরা খাদ্য তৈরি করতে পারে, এরা কি করতে পারে, খাদ্য সঞ্চয় করতে পারে। উদাহরণ কি, ফেমাস এক্সাম্পল হচ্ছে কি যেটা পড়ছিলা যে কুমড়া ও দণ্ডকলস উদ্ভিদ যেটা আছে সেটার কি কাণ্ড যেটা আছে, সে কাণ্ডের দৃঢ়তা দেয় হচ্ছে কি, কোলেনকাইমা, যেটা তোমরা জ্ঞাতে পড়ে আসছিলা, যেটা হচ্ছে এসএসসিতে পড়ে আসছিলা। কুমড়া এবং দণ্ডকলসের কাণ্ডের দৃঢ়তা দেয় কে, কোলেনকাইমা। এই যে স্ক্লেরেনা আছে, আছে না, স্ক্লে যেখানে শুনবা সেখানে হার্ট কিছু একটা বোঝাই। ঠিক আছে, হার্ট কিছু বোঝাই। তুমি যখন এইচএসে আর অনেক জায়গায় পড়বা বা মেডিকেলে যখন ইনশাল্লাহ উঠবা, তখন দেখবা হচ্ছে কি স্ক্লেরেন যেমন আছে অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে, যে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, এরকম স্ক্লেরো দ্বারা ওয়ার্ডটা বোঝাই হচ্ছে কি বেসিক্যালি এখানে স্ট্রং কিছু একটা হার্ট কিছু একটা জমা হয়ে যাওয়া। ঠিক আছে, তো স্ক্লেরেনকাইমার টিস্যু যেগুলো আছে সেগুলো কি হয়, স্ক্লেরেনকাইমার টিস্যুগুলোর কোষগুলো কি হয়, অনেক বেশি হার্ড হয়। ঠিক আছে, এবং সেগুলো মৃত হয়। ঠিক আছে, স্ক্লেরেনকাইমার টিস্যু আবার দুই টাইপের আছে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে জটিল টিস্যু, আমরা পড়বো কি, এরপর পড়বো হচ্ছে কি জটিল টিস্যু। জটিল টিস্যু কি, যেসব টিস্যু একাধিক টাইপের কোষ দ্বারা গঠিত। এই টাইপের কোষগুলা একটা দেখবে এরকম, আর একটা দেখবে হচ্ছে অন্যরকম, এদের গঠনগতভাবে একরকম অথবা ডিফারেন্ট। জটিল টিস্যু হচ্ছে কি 2 টাইপের, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, আচ্ছা এই যে জাইলেমের কাজ কি, আমরা জানি হচ্ছে এটা একটা উদ্ভিদ মূল রুম দ্বারা পানি শোষণ করে, সেই পানিটা হচ্ছে উদ্ভিদ সারা দেহে পরিবহন করা লাগে। তাহলে জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন। জাইলেমের কাজ কি ভাইয়া, জল পরিবহন। এবং দেখো উদ্ভিদ হচ্ছে পাতা, এখন উদ্ভিদের পাতা আছে না, আচ্ছা সরি একটু ঘুরে গেল, আমি একটু ওরিয়েন্টেশন অফ করে দিই। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে উদ্ভিদের এখানে কি আছে, উদ্ভিদের পাতা আছে। ঠিক আছে, উদ্ভিদের পাতা আছে, এখানে কি আছে, উপরে আছে হচ্ছে সূর্য আছে। উপরে সূর্য থাকার কারণে হয় কি, এখানে শালক সংশ্লেষণ হয়। ঠিক আছে, শালক সংশ্লেষণ হয়, আর যেখানে শালক সংশ্লেষণ হবে এখানে কি হবে, এখানে কি হবে ভাইয়া, এখানে তোমার খাদ্য প্রস্তুত হবে। ঠিক আছে, সো এই যে পাতায় তৈরি খাদ্য প্রস্তুত হইলো, সেটা মূলে পাঠানো লাগবে, সারা দেহে পাঠানো লাগবে, তাহলে ফুড পরিবহন করবে ফ্লোয়েম। তাহলে কি লিখবো,
ফর জাইলেম, ফর জল পরিবহন করে, জাইলেম কি পরিবহন করবে? জল পরিবহন করবে, ঠিক আছে। জাইলেম জল পরিবহন করবে, ঠিক আছে। আচ্ছা, ফ্লুয়েম ফ্লুড পরিবহন করে, ফ্লুয়েমের কাজ কি? ফ্লুয়েমের কাজ হচ্ছে ফুড পরিবহন, ফ্লুয়েমের কাজ কি? ফুড পরিবহন, ঠিক আছে। তাহলে যে জটিল টিস্যুর আরেক নাম কি ভাইয়া? পরিবহন টিস্যু। জটিল টিস্যুর আরেক নাম কি ভাইয়া? পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু, টিস্যু, ঠিক আছে, পরিবহন টিস্যু। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষরণকারী টিস্যু। ক্ষরণকারী টিস্যু হচ্ছে কি? সেসব টিস্যু যারা হচ্ছে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, ঠিক আছে। আচ্ছা, এই যে ক্ষরণকারী টিস্যুটা হচ্ছে কি? বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে তরুক্ষীর আর একটা হচ্ছে গ্রন্থিকোষ। তরুক্ষীর কোনগুলা? তরুক্ষীর আমি যদি দুইটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি যে আম, কাঁঠাল, পেঁপে যখন তুমি হচ্ছে কি বোটা থেকে আলাদা করবা, মানে ছিঁড়বা, তখন দেখবা হচ্ছে এখান থেকে বিভিন্ন টাইপের আঠালো পদার্থ ক্ষরণ হয়, ঠিক আছে। সেগুলোকে বলা হয় কি? ক্ষীর বা হচ্ছে তরুক্ষীর, ঠিক আছে। তাহলে তরুক্ষীর হচ্ছে কি ওই যে আঠালো পদার্থগুলো যে সকল কোষগুলো তৈরি করে তাদেরকে বলা হয় কি ভাইয়া? তরুক্ষীর কোষ। আর হচ্ছে গ্রন্থিকোষ কীরকম? আমরা জানি হচ্ছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন হরমোন আছে, অক্সিন, জিব্রেলিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এরকম বিভিন্ন হরমোন আছে উদ্ভিদের জন্য, বিভিন্ন হরমোন জেনারেট করা লাগে। তাহলে হচ্ছে হরমোন বলো বা এনজাইম বলো, হরমোনই বেসিক্যালি হরমোন তৈরি করে কোনগুলা? গ্রন্থিকোষ। এবং যে ক্ষীর বা আঠালো টাইপের পদার্থগুলো ক্ষরণ করে কে বা তৈরি করে কে? তরুক্ষীর কোষ, ঠিক আছে, বা টিস্যু। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা আজমল স্যারের আবুল হোসেন স্যারের বই থেকে নিয়েছি। এটা আমি একটু জাস্ট দেখাই দিব, মানে একবার ওভারভিউ করে যাবো আর কি, যেগুলো আমরা পারি কিনা। দেখো, দ্বিতীয়টা আমরা সবাই পারি, তৃতীয়টাও পারি, বলছি কোষগুলোও পরিণত, টাইম পাই না, ঠিক আছে, বুঝছি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে এদের হচ্ছে কি ভাজক বর্ধিষ্ণু অঞ্চলে তুমি ভাজক টিস্যু পাবা। কারণ কি? বর্ধিষ্ণু অঞ্চলে ভাজক টিস্যু আছে, ভাজক টিস্যুগুলো কোষ বিভাজন হচ্ছে, তাই বলে তো অঞ্চলটা বাড়তেছে, বা অঞ্চলটার নাম বর্ধিষ্ণু অঞ্চল হইলো, ঠিক আছে। সো এখানে স্থায়ী টিস্যু পাবা না, বর্ধিষ্ণু অঞ্চলে পিছনের দিকে পাবা। বলছি কি ভাজক টিস্যুতে কি থাকে না? কোষ গহ্বর থাকে না, তাই নিউক্লিয়াসটা মাঝখানে থাকতে পারে, তাই এটা আমি এখানে বলে ফেলতেছি। এখানে দেখো, ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু একটা কোষ গহ্বর চলে আসে, স্থায়ী টিস্যুতে একটা বড় কোষ গহ্বর চলে আসে, তাই নিউক্লিয়াসটা কোষ গহ্বরের ধাক্কায় এক সাইডে চলে আসে, এক পার্শ্বে অবস্থান করে, ঠিক আছে। আচ্ছা, দেখো ভাজক টিস্যুর কি হয়? ভাজক টিস্যুতে যেহেতু নতুন কোষীয় উপাদান সবগুলো আবার তৈরি করা লাগে, তাই কি হয়? ওইসব কোষে মানে সবসময় কি চলতে থাকে? ট্রান্সলেশন চলতে থাকে, ঠিক আছে। তো যার কারণে দেখা যায় কি কোষগুলা তুলনামূলকভাবে ভাজক টিস্যুর তুলনায় একটু বেশি, স্থায়ী টিস্যুর তুলনায় ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা একটু বড় হয় আকারে, ঠিক আছে। স্থায়ী টিস্যুতেও তোমার ট্রান্সলেশন চলে, বাট ভাজক টিস্যুতে বেশি চলে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি যে বৃদ্ধি সাধন করে, এটা তো আছে, এটা যান্ত্রিক দূরত্ব হবে না, এটা যান্ত্রিক গুরুত্ব হবে। তোমাদের বই হয়তো ভুল লেখা আছে যান্ত্রিক গুরুত্ব। দেখো, ভাজক টিস্যুর কোষগুলা যেগুলো আছে সেগুলো কোষ প্রাচীর, জাস্ট প্রাথমিক কোষ প্রাচীর থাকে, তো যার কারণে এটা অল্প দৃঢ়তা দেয়। তাহলে এটা ভূমিকা থাকবে দৃঢ়তা দেওয়ার ক্ষেত্রে সামান্য, কিন্তু স্থায়ী টিস্যুতে ভাইয়া বললাম সেকেন্ডারি প্রাচীর, টারশিয়ারি প্রাচীর থাকে, তো যার কারণে যান্ত্রিক দৃঢ়তা বেশি হয়, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে কি ভাজক টিস্যুর কোষগুলোতে বলছি কি এগুলাতে প্লাস্টিডগুলো অপরিণত প্লাস্টিড থাকে, যাদেরকে বলা হয় কি ভাইয়া? এখানে কি থাকে এগুলো কি থাকে? প্রোপ্লাস্টিড থাকে, ঠিক আছে, প্রোপ্লাস্টিড। এখন প্রোপ্লাস্টিড যেটা আছে, সে প্রোপ্লাস্টিডটা হচ্ছে কি, সে প্রোপ্লাস্টিডটা খাদ্য তৈরি করতে পারে, সে প্রোপ্লাস্টিডটা কি করতে পারে না? খাদ্য প্রস্তুত করতে পারে না, ঠিক আছে, খাদ্য তৈরি করে না। কিন্তু দেখো স্থায়ী টিস্যুর কোষগুলোতে কি থাকে? প্লাস্টিডটা পরিণত হয়, তো যার কারণে সেটা কি থাকতে পারে? খাদ্য প্রস্তুত করতে পারে ভাইয়া। আচ্ছা, বললাম হচ্ছে কি যে জটিল টিস্যু কি করে? জটিল টিস্যু তোমার জিনিসপাতি পরিবহন করে, ঠিক আছে, পানি এবং খাদ্য পরিবহন করে, কিন্তু ভাজক টিস্যুতে তো জাইলেম ফ্লোয়েম গঠন করে না, তো যার কারণে সেগুলো পরিবহনের ভূমিকা রাখে না। কোষাবকাশ মানে হচ্ছে কি? কোষাবকাশ মানে হচ্ছে আমি এখানে বলছিলাম ইন্টারসেলুলার স্পেস, মানে এখানে একটা কোষ, এখানে একটা কোষ, দুইটা কোষের মধ্যবর্তী স্পেসটা হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস বা কোষাবকাশ, ঠিক আছে। সো ভাজক টিস্যুতে আমরা বলছি ভাজক টিস্যুর কোষগুলো ঘন সন্নিবিষ্ট আকারে থাকে, এদের মধ্যবর্তী কোনো ফাঁকা স্থান নর্মালি থাকে না, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে বুঝে গেছি, এটা পারার মতো একটা বিষয়। আচ্ছা, যেহেতু আমি বলছি ভাজক টিস্যু উদ্ভিদের শুরুতে কি থাকে? ভাজক টিস্যু থাকে, শুরুতে কি থাকবে? ভাজক টিস্যুতে। সে ভাজক টিস্যুটা তার বিভাজন ক্ষমতা হারিয়ে কিসে পরিণত হয়? স্থায়ী টিস্যুতে পরিণত হয়, ঠিক আছে। যেহেতু শুরুতে ভাজক টিস্যু থাকে, তাই এদেরকে বলা হয় কি? আদি টিস্যু বলা হয়। স্থায়ী টিস্যু কি বলা হয় না? আদি টিস্যু বলা হয় না, বুঝতে পারছি? এক নিমিষে বুঝে গেছি সব কিছু। আচ্ছা,
এরপর দেখো সরল টিস্যু। ভাইয়া বলছিলাম সরল টিস্যুতে কি হয়, এক ধরনের কোষ থাকে, একই ধরনের কোষ, সবগুলো হচ্ছে একই ধরনের কোষ। জটিল টিস্যুতে বিভিন্ন ধরনের কোষ থাকবে। সেকেন্ড নাম্বার কাজ হচ্ছে কি ভাইয়া, এখানে টিস্যুগুলো হচ্ছে সমসত্ব প্রকৃতির। সমসত্ব প্রকৃতির মানে এই টিস্যুর কোষ সবগুলো হচ্ছে সেম টাইপের, দেখতে সেম, ঠিক আছে। মানে দেখো একই ধরনের বলছে না, তো যার কারণে কোষগুলো সেম টাইপের হয়, সমসত্ব হয়। কিন্তু জটিল টিস্যুর কোষগুলো বিভিন্ন ধরনের হওয়ার কারণে এরা কি হয়, অসমসত্ব হয়, ঠিক আছে। আচ্ছা দেখো সরল টিস্যু নালিকা বান্ডল গঠন করে না। নালিকা বান্ডল মানে হচ্ছে কি যে পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু গঠন করে না। তাহলে পরিবহন টিস্যু গঠন করে কে, জটিল টিস্যু, ঠিক আছে। তাহলে নালিকা বান্ডল বা নালিকা বান্ডেল এক নাম হচ্ছে ভাস্কুলার বান্ডল বা হচ্ছে পরিবহন টিস্যু, ঠিক আছে। সো সরল টিস্যু গঠন করে না, জটিল টিস্যু গঠন করে, ঠিক আছে। আচ্ছা প্রকারভেদ, এবার হচ্ছে কি যে আমরা পড়বো হচ্ছে সরল টিস্যু হচ্ছে কয় প্রকার ভাইয়া। সরল টিস্যু হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে। আচ্ছা এটা পড়বা হচ্ছে কি যে জটিল টিস্যু কি গঠন করে, পরিবহন তন্ত্র গঠন করে, বাকি সবগুলো স্থায়ী টিস্যু গঠন করে কোথায়, তোমার স্থায়ী টিস্যু গঠন করে কি, সরল টিস্যু, ঠিক আছে। আচ্ছা দেখো আমি বলছি হচ্ছে যে সরল টিস্যুর প্রকার হচ্ছে জাইলেম খাদ্য সংশ্লেষণ করে, খাদ্য সঞ্চয় করে, জাইলেম প্যারেনকাইমা কোলেনকাইমা কি গঠন করে, তোমার খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, যান্ত্রিক দৃঢ়তা দেয়। বলছি কোলেনকাইমা কি দেয়, যান্ত্রিক দৃঢ়তা স্ট্রং করে, ঠিক আছে। এবং দেখো জটিল টিস্যুর মধ্যে সংবহন করে এবং দৃঢ়তা প্রদান করে। জাইলেম ফ্লোয়েমের মধ্যে তুমি জাইলেম ফ্লোয়েম আবার 4 ধরনের কোষ দ্বারা গঠিত হয়, বুঝছো। তো সেখানে দেখবা হচ্ছে ফাইবার, কিছু বাস্ট ফাইবার আছে, কিছু হচ্ছে উড প্যারেনকাইমা আছে, এরকম কিছু আছে যেগুলো কি হয়, একটু স্ট্রং টাইপের কোষ হয়, ঠিক আছে। এগুলোর সাথে সাথে কী দেয়, উদ্ভিদকে দৃঢ়তাও দেয়, পরিবহনের পাশাপাশি কী গঠন করে, এগুলো দৃঢ়তা দেয়, ঠিক আছে। আচ্ছা সো আমরা এবার একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি টিস্যু, যেটা আমরা গতকাল পড়ছিলাম, আজকে আবার রিভিউ করি। টিস্যু কি জিনিস, টিস্যু হচ্ছে কি এ কালেকশন অফ সেল বা কিছু কোষের সমষ্টি, যারা হচ্ছে উৎপত্তিগত বা সেম, অর্থাৎ তারা একই জায়গা থেকে তৈরি হয়েছে এবং যারা কাজ করেও সেম কাজ করে, ঠিক আছে। এবং তারা দেখতেও সেম, মানে হচ্ছে তোমাকে 2টা কোষ দিলাম, তুমি 2টা কোষের ডিফারেন্সটা করতে পারবা না, ঠিক আছে। একই ধরনের তাদের গঠন করে, তাদেরকে বলা হয় কি, গঠনগতভাবে সেম, তাদেরকে বলা হয় কি টিস্যু। ধরো এখানে একটা টিস্যু আছে, এখানে একটা টিস্যু আছে, এখানে কতগুলো কোষ টিস্যু গঠন করছে, এখানে আবার কতগুলো কোষ মিলে টিস্যু গঠন করছে। এরা দুজন দেখতে ডিফারেন্ট, উৎপত্তিগতভাবে ডিফারেন্ট, কিন্তু এরা যদি কাজ সেম করে তখন তুমি এই দুটোটাকে একসাথে কি বলবা, টিস্যুতন্ত্র। তাহলে টিস্যুতন্ত্রে কি একাধিক টিস্যু যদি গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে ডিফারেন্ট হয় কিন্তু তারা সেম কাজ করতেছে, তখন তাদেরকে কি বলবা, টিস্যুতন্ত্র বলবা, ঠিক আছে। আচ্ছা তো একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে বিজ্ঞানী সেক্স, যদিও নামটা কি অশ্লীল নাম। তো দেখো ইনি হচ্ছে উদ্ভিদের টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করছে। উদ্ভিদের টিস্যুতন্ত্র হচ্ছে গ্রাউন্ড, আমি একটু ভুল লিখছি এখানে, এটা গ্রাউন্ড মেরিস্টেম হবে না, গ্রাউন্ড টিস্যুতন্ত্র হবে, ঠিক আছে। গ্রাউন্ড টিস্যুতন্ত্র হবে, ঠিক আছে। গ্রাউন্ড টিস্যুতন্ত্র হবে। দেখো টিস্যুতন্ত্র হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কি এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, একটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। সো আমরা শুরুতে আসি, সেটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। দেখো নামে আসে হচ্ছে ডার্মাল, এপি মানে হচ্ছে উপরে বা বাইরে, এপি মানে হচ্ছে কি উপরে, সাথে সাথে কি হতে পারে, এপি মানে উপরে বা এপি উপরে বা বাইরে, ঠিক আছে। তাহলে এটা এমন একটা যেটা আছে, যেটা হচ্ছে বাইরের লেয়ার বা উপরের লেয়ার গঠন করে। তাহলে টিস্যুতন্ত্রে, এপিডার্মাল টিস্যুতন্ত্রে কি গঠন করে ভাইয়া, তোমার ত্বক গঠন করে, বাইরের ত্বক গঠন করে। তাহলে এটাকে আরেক নাম কি নামে পরিচিত, ত্বকীয় টিস্যুতন্ত্র নামেও পরিচিত। আমি বললাম যে ধরো একাধিক টিস্যু, তার উৎপত্তিগতভাবে সেম না, গঠনগতভাবে সেম না, বাট কাজ সেম করতেছে, তাদেরকে বলা হয় কি টিস্যুতন্ত্র। এই যে এপিডার্মাল টিস্যুতন্ত্র জাস্ট এক টাইপের টিস্যু দ্বারা গঠিত, ঠিক আছে, একাধিক টাইপের টিস্যু সেম দিয়ে গঠিত না, মনে রাখো এটা, ঠিক আছে। দেখো উদ্ভিদের কাণ্ড এবং পাতা যেটা আছে, উদ্ভিদের কাণ্ড এবং পাতার বহিত্বক যেটা আছে বা এপিডার্ম যেটা আছে, সেটা কাণ্ডের বহিত্বকটা কি নামে পরিচিত, এপিডার্ম। এপি মানে কি বললাম, বাইরে বা হচ্ছে উপরে, ডার্ম মানে হচ্ছে ত্বক, ঠিক আছে। আচ্ছা মূলের বহিত্বক এপিব্লেমা নামে পরিচিত। এই যে ব্লেমা আছে না, ব্লেমা শব্দের অর্থ হচ্ছে কাভার্ড, অর্থাৎ আবৃত, ঠিক আছে। ব্লেমা মানে হচ্ছে আবৃত, এপি মানে হচ্ছে বাইরে, আবৃত। কেন আবৃত হইলো, এই নাম হইলো, ধরো আমি এখানে একটা উদ্ভিদ আঁকছি, ধরো এটা হচ্ছে উদ্ভিদের সেই মূলে দেখো, মূলের চারপাশে কি আছে, মাটি আছে, এগুলা ধরো মাটি।
এখন দেখো মাটির চারপাশে এখানে পানির কণা দেখতে পারতেছো, পানি দেখতে পারতেছো। অর্থাৎ এখানে একটা মূল, এটা হচ্ছে মূল, সে মূলের চারপাশে কি দ্বারা আবৃত? পানি দ্বারা আবৃত। তাহলে ইট ইজ কাভার্ড উইথ ওয়াটার। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো এটা এমন একটা মূল যেটা হচ্ছে বাইরে কিছু ওয়াটার দ্বারা কাভার্ড। সেখান থেকে নাম আসছে কি? এপিব্লেমা। এপিডার্ম এবং এপিব্লামাদের গঠনগতভাবেও কিছু এদের মধ্যে পার্থক্য আছে, যেটা আমরা আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই যে এপিডার্মার টিস্যুতন্ত্র যেটা আছে, বা যে ত্বক গঠন করার বা ত্বক চামড়া গঠন করার যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলো হচ্ছে এপিক্যাল টিস্যু বা শীর্ষক ভাজক টিস্যু থেকে আসছে। বুঝছো? আমরাও গতকাল পড়ছিলাম না, শীর্ষক ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়, সেগুলো হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। আচ্ছা এরপর দেখো নর্মালি হয় কি জানো? নর্মালি এই যে এপিডার্মাল টিস্যুতন্ত্রটা দেখবা হচ্ছে একই টাইপের কোষ দ্বারা গঠিত, একই টাইপের এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যাদের হচ্ছে কি যে এপিডার্মাল টিস্যুতন্ত্র একাধিক কোষস্তর দ্বারা গঠিত, তারা হচ্ছে কি কেয়া, বট, ওষুধ। ঠিক আছে, চাইলে খেজুর অ্যাড করতে পারো, বাট তোমাদের বইয়ে তিনটাই দেওয়া আছে। কিন্তু করবি একটা উদ্ভিদ আছে যাদের ইয়াটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। তাহলে ঠিক আছে, মনে রাখবা কিভাবে? দেখো এখানে করবি তো ব ব ব টাইপের না, 3টা বাক্স না, আমি মনে করতে 3টা বাক্স 3 স্তর। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে কি করবি উদ্ভিদের বহিত্বক যেটা আছে, বহিত্বকটা 3 স্তর বিশিষ্ট এপিডার্মিস দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা এর পাশাপাশি এপিডার্মিসের ত্বকের পাশাপাশি মাঝে মাঝে কি দেখা যায় না, এখানে কিছু গর্ত দেখা যায়। গর্ত দেওয়ার ক্ষেত্রে হইতে পারে কি, গর্তটা জাস্ট এমনি কোষটা ফেটে গিয়ে লেন্স আকৃতি ধারণ করছে, যেগুলোকে বলা হয় লেন্টিসেল। সেল মানে কোষ, লেন্টি শব্দটা আসছে লেন্স থেকে, তাহলে লেন্স আকৃতির কিছু কোষ। আবার একটা আছে কি স্ট্রোমাটা। স্ট্রোমাটাটা কি হয়? স্ট্রোমাটাটা হচ্ছে কি একটা বেসিক্যালি একটা গর্ত, একটা ছিদ্র, ঠিক আছে, একটা রন্ধ্র। ঠিক আছে, যেটা হচ্ছে কি, যেটাও কিন্তু কি দ্বারা গঠিত? কিছু লেন্স আকৃতির কোষ দ্বারা গঠিত। এখন তুমি বলবো আচ্ছা ভাই লেন্টিসেলও তো লেন্স আকৃতির কোষ, আর স্টোমাটাও তো লেন্স আকৃতির কোষ দ্বারা আবৃত, তাহলে দুটোটা সেম হওয়ার কথা। দুটোটা ডিফারেন্ট, কারণ এটার কাজ এবং এটার কাজ, এটার গঠন তো আরও আছে, একটু কমপ্লেক্স আছে, এটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, এটা ডিফারেন্ট। দেখো তাহলে কি আমি বলবো হচ্ছে কি, এটা মুছে দেই ভাইয়া, হ্যাঁ এটা মুছে দিয়ে তাহলে এখানে লিখে ফেলি। তাহলে এখানে কী দ্বারা গঠিত? এই যে স্টোমাটাটা দুইটি কি দ্বারা, দুইটি হচ্ছে কি লেন্স আকৃতির কোষ দ্বারা আবৃত, দুইটি লেন্স আকৃতির কোষ দ্বারা আবৃত, যেগুলোকে বলা হয় কি গার্ড সেল বা রক্ষী কোষ। ঠিক আছে, রক্ষী কোষ। তুমি জানো যে এপিডার্মিসের যে কোষগুলো আছে, কোষগুলোর মধ্যে জাস্ট এই গার্ড সেলেই কি থাকে? তোমার প্লাস্টিড থাকে। বুঝছো? শুধু এই গার্ড সেলেই কি থাকে? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টটা থাকে। আমরা জানি যেখানে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট আছে তারা কি করতে পারে? খাদ্য প্রস্তুত করতে পারে। তাহলে এই যে ত্বকীয় কোষের মধ্যে গার্ড সেলটা কি প্রস্তুত করতে পারে? খাদ্য প্রস্তুত করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, কোনো ক্ষেত্রে দেখা যায় কি, এই যে এপিডার্মিসের বাইরে তোমার লিগনিন বা সুবেরিনের কিছু আবরণ থাকতে পারে। হয়তো লিগনিনের আবরণ আছে, হয়তো সুবেরিনের আবরণ আছে, হয়তো দুটোটাই থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এই যে এপিডার্মিসের বাইরে যদি তোমার কিউটিকলের আবরণ থাকে, যদি কিউটিনের আবরণ থাকে, কিউটিনের আবরণ থাকে, তাহলে তুমি সেটা কি বলবা? কি কিউটিকল। ঠিক আছে, আচ্ছা দেখো তোমাদের বইলা সাইকাস পিনাস গাছ, খেজুরটা তোমাদের বইয়ে নাই, সাইকাস পিনাস গাছ আছে, বাট খেজুরেও তুমি দেখবা হচ্ছে কি যে এপিডার্মিসের বাইরে কি আছে জানো? সুবেরিনের একটা লেয়ার আছে, সুবেরিনের কি আছে? একটা আবরণ আছে। ঠিক আছে, সুবেরিনের আবরণ থাকে, এটা একটু মনে রাখা লাগবে, এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এডমিশন বলো। আচ্ছা দেখো কিছু ফল আছে যেগুলা কি হয়, কিছু ফল আছে যেগুলা কালারফুল হয়, যেমন হচ্ছে ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা টমেটো, একটা হচ্ছে কি যে কোনো একটা ফুল, ধরো একটা ফুল আঁকার ব্যর্থ চেষ্টা করছি। এই যেগুলো আছে ফলগুলাতে দেখবা হচ্ছে কি যে ফলগুলা একটু কালারফুল হয়। এই যে কালারফুল হওয়ার পেছনের রিজনটা কি? এটার এপিডার্মিসের যে কোষগুলো এপিডার্মিস গঠন করে, সেই কোষগুলোর নিউক্লিয়াসের পাশাপাশি তুমি এখানে কি পাবা? বিভিন্ন কালারফুল পিগমেন্ট পাবা। ঠিক আছে, ফর একটা ফেমাস কালারফুল পিগমেন্ট হচ্ছে কি অ্যান্থোসায়ানিন। ঠিক আছে, অ্যান্থোসায়ানিন থাকতে পারে, এখানে আরও অনেক সায়ানিন থাকতে পারে, সায়ানিন হোক বা অন্যান্য রঞ্জক কণিকা থাকতে পারে। যে রঞ্জক কণিকা থাকতেছে সেটার উপর বেস করে ওই জিনিসটা কালারফুল হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ঘাস এবং নলখাগড়া এই যে উদ্ভিদ যেগুলো আছে, সেই উদ্ভিদের তুমি এপিডার্মিসে দুই টাইপের এক্সট্রা
স্পেশাল সেল পাওয়া যায়, একটা হচ্ছে সিলিকা কোষ, একটা হচ্ছে কর্কোষ, ঠিক আছে। আচ্ছা, যে এখানে সিলিকা কোষ মানে যে সকল কোষ SiO2 কী করে, SiO2 সঞ্চয় করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের এপিডার্মিসের এপিডার্মিসে স্পেশাল টাইপের কোষ পাওয়া যায়, যাদেরকে বলা হয় কি মাইরোসিন সেল। মাইরোসিন সেলের কাজ হচ্ছে কি মাইরোসিন এনজাইমটা ক্ষরণ করা। আচ্ছা, এই মাইরোসিন এনজাইমটা মানে মাইরোসিন কোষ পাওয়া যায় কোন উদ্ভিদে? সরিষা উদ্ভিদে। এটা মনে রাখবা কীভাবে? মাইরোসিনকে তুমি চাইলে মনে রাখতে পারো মাইর দিয়ে। আচ্ছা, তোমাকে যদি কেউ মাইর দিয়ে তুমি কী করবা? সরে যাবা, ঠিক আছে। তাহলে মাইরোসিন কোষ থাকে কই? সরে যাবা, সরে থেকে সরিষা, ঠিক আছে। সরিষা উদ্ভিদে কী থাকে? মাইরোসিন কোষটা থাকে, ঠিক আছে। এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে কি গম, ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ আর কি, সেগুলোর পাতায় দেখবা, পাতার এপিডার্মিসে দেখবা হচ্ছে কি এপিডার্মিসের কোষগুলোর পাশাপাশি এখানে একটা বড় আকৃতির কি থাকে? কোষ থাকে, যেগুলোকে বলা হয় কি বুলিফর্ম, ঠিক আছে। ফর্ম মানে বলছি না, ফর্ম মানে হচ্ছে কি যে বলি দিস ইজ দ্য রাইট ফর্ম, তো পদ্ধতি, রাইট ফর্ম অর্থ হলো যে অবস্থা বোঝায়, ঠিক আছে, অবস্থা। বুলি মানে হচ্ছে কি বুলি মানে হচ্ছে বড় ধরনের সারকে বোঝায়। তাহলে বুলিফর্ম কি? একটা বড় আকৃতির কোষ। বুলিফর্ম হচ্ছে কি একটা বড় আকৃতির, বুলিফর্ম হচ্ছে একটা বড় আকৃতির সেল, ঠিক আছে, বড় আকৃতির কোষ। বুঝতে পারছি? আচ্ছা, এই যে বুলিফর্মের কাজ কি জানো? বুলিফর্মের কাজ হচ্ছে কি তোমার পানি স্টোর করা। বুলিফর্মের কাজ হচ্ছে কি পানি স্টোর, পানি সঞ্চয়, ঠিক আছে। এখন দেখো, যদি পানি সঞ্চয় করে তাহলে জিনিসটা কোষটা ফুলে থাকবে। যদি পানি বের করে দেয় তাহলে কি হবে? জিনিসটা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হইলে কি হবে? এই পাশের কোষগুলো একটু এদিকে সরে আসবে, আবার প্রসারিত হলে তো কোষগুলো একটু এদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে পাতায় থাকে না এই কোষগুলা, তাহলে পাতাটা একবার এদিকে টান খাইতেছে, আবার এদিকে টান খাইতেছে, ধাক্কা খাইতেছে। সো যার কারণে পাতার সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করে কে? এই বুলিফর্ম কোষটা পাতার সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে। পাতার সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে, প্রসারণ নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি বলছিলাম হচ্ছে কি একটা জিনিস খেয়াল করো, এইচএসসিতে প্রশ্নটা যদি আসে যে বুলিফর্ম কি, তাহলে তুমি বলবা হচ্ছে কি ধান, গম, আখ জাতীয় উদ্ভিদের পাতায় একটা বৃহৎ আকৃতির কি পাওয়া যায়? বৃহৎ আকৃতির কোষ পাওয়া যায়, যারা হচ্ছে পানি স্টোর করে এবং তারা পাতার সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এতটুকু বলতে পারলে ইনশাল্লাহ তুমি নাম্বার পাই যাবা। যদি 1 মিনিট, এটা চিত্রটা আঁকতে 1 মিনিট লাগবে, চিত্রটা এঁকে দিও, নাম্বার আসলেও চিত্রটা এঁকে দিও, ঠিক আছে। এইচএসসিতে বুঝছো, বায়োলজিতে নাম্বার পাইতে গেলে তোমার চিত্র আঁকা লাগবে। আমার ওই স্টিল মনে আছে, আমি এইচএসসির বিশ্বাস করবা কি জানি না, আমি এইচএসসিতে নাম্বার চিত্র আঁকছি ওই যে বোটানি এবং জুলজিতে। আমার টোটাল চিত্রের সংখ্যা ছিল 26টা, বোটানিতে আমি 26টা চিত্র আঁকছি, ঠিক আছে। অবিশ্বাস মনে হইতে পারে ভাইয়া, জিনিসটা আমি সত্যি আঁকছি। একদম সুন্দর হওয়া লাগবে না, তুমি নর্মাল আঁকি দিলে হবে। তাহলে দেখো, মনে রাখবা কীভাবে? গম, ভুট্টা, আখ মনে রাখবা কীভাবে? মনে রাখবা হচ্ছে কি অভাগারা সব জায়গায় কী হয়? অভাগারা সব জায়গায় বুলির শিকার হয়, ঠিক আছে। অভাগারা কিসের শিকার হয় ভাইয়া? বুলির শিকার হয়। তাহলে বুলি দিয়ে মনে রাখবা বুলিফর্ম, অ দিয়ে মনে রাখবা আখ, ঠিক আছে, ভ দিয়ে মনে রাখবা ভুট্টা, আর গ দিয়ে মনে রাখবা হচ্ছে কি গম, ঠিক আছে। তাহলে অভাগারা কিসের শিকার হয়? বুলির শিকার হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি যে ডার্মিসের ফাংশন বা কাজ, দেখো ত্বকের কাজ হচ্ছে আবরণ দেওয়া, প্রোটেকশন দেওয়া, বুঝতে পারতেছো, এটা তো বলার কিছু নাই। আর কিউটিকল যেখানে আছে, কিউটিকলের একটা কাজ হচ্ছে কি জানো? কিউটিকল ধরো এটা হচ্ছে কি একটা কিউটিকলের আবরণ, ঠিক আছে, কিউটিকলের এটা ধরো কিউটিকলের আবরণ। এই পাশে পানি আছে, ফর এক্সাম্পল এই পাশে কি আছে? পানি আছে। কিউটিকলের আবরণটা ভেদ করে পানি এই পাশ থেকে এই পাশে যেতে পারবে না, ঠিক আছে। সো যার কারণে হয় কি, এটা পানির অপচয়কে রোধ করে বা পানির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। যেগুলা হচ্ছে কি যে দেখবা হচ্ছে মরুভূমিতে যে সকল গাছ থাকে, তাদের তো পানিটাকে ধরে রাখা লাগে। সো তাদের পাতা কাণ্ডে দেখবা হচ্ছে কি প্রচুর পরিমাণ কি থাকে? কিউটিকলের আবরণ থাকে, ঠিক আছে। সো কিউটিকলের যদি আবরণ থাকে ডার্মিসে, তাহলে এটা কি রোধ করে? পানির অপচয় রোধ করে, ঠিক আছে। আচ্ছা, ধরো কোনো উদ্ভিদে কি হইলো, যে এপিডার্মিসে মোমের আবরণ আছে, তখন ওই যে উদ্ভিদটা কি করতে পারে জানো? ছত্রাক দমন করতে পারে। মোমের মধ্যে সুবেরিনও থাকতে পারে, সুবেরিন থাকলেও কি হয়? ছত্রাক দমন করতে পারে। আচ্ছা, বুলিফর্ম থাকলে কি হবে? বুলিফর্ম কি করতে পারে? তোমাকে বললাম পানি সঞ্চয়, ঠিক আছে,
পানি সঞ্চয়ের পাশাপাশি হচ্ছে কি করতে পারে, পাতার সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, পাতার সংকুচন প্রসারণ, হ্যাঁ পাতার সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে, ফুড তৈরি করতে পারে। ভাইয়া বলছিলাম না এপিডার্মিসের মধ্যে কি থাকে, ওই যে গার্ড সেল থাকে, সেই গার্ড সেলগুলো খাদ্য প্রস্তুত করতে পারে, এগুলোতে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে বলছিলাম। আচ্ছা, বিভিন্ন জিনিস সঞ্চয় করে, পানি সঞ্চয় করে আসে, তোমার খাদ্য সঞ্চয় করে, অনেক সময় দেখবা বিভিন্ন এলিমেন্ট, ট্রেস এলিমেন্ট, যেমন হচ্ছে সিলিকা কোষ হচ্ছে কি SiO2 সঞ্চয় করতেছে, এরকম বিভিন্ন জিনিস বিভিন্ন কিছু সঞ্চয় করতেছে। আচ্ছা, এপিডার্মিসের কোষগুলা মাঝে মাঝে হয় কি বিভিন্ন কিছুতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে কনভার্ট হওয়ার, ধরো এপিডার্মিল উপবৃদ্ধি, আমরা বলি উপশহর মানে হচ্ছে শহর থেকে ছোট। তাহলে ধরো এখান থেকে এটা একটা গাছ, এটা একটা গাছের কাণ্ড থেকে এদিকে একটা বড় ঢাল বের হলো, তাহলে এটা কি একটা বৃদ্ধি। এখন ধরো একদম ঢাল বের না হয়ে এই ত্বক থেকে হালকা করে অল্প করে একটু বাইরেছে, তাহলে এটা কি তুমি কি বলবা, এপিডার্মাল উপবৃদ্ধি, ঠিক আছে। এখন দেখো এপিডার্মাল উপবৃদ্ধিটা হয় কেন, তোমাদের বই লেখা আছে হচ্ছে তৃণভোজী প্রাণী হতে রক্ষার জন্য কি হয়, যে এপিডার্মাল উপবৃদ্ধিটা হয়ে থাকে বেসিক্যালি। দেখো এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে সবার প্রথমে আছে কি, রোম বা ট্রাইকোম। মনে রাখো এই ট্রাইকোমটা দিয়ে বেসিক্যালি চুল বোঝায়, চুলকে বোঝায়, যেমন হচ্ছে হ্যাটারোট্রাইকাস, তারপর হচ্ছে আরও অনেক জায়গায় পড়বা, ঠিক আছে। ট্রাইকোমের মাধ্যমে হচ্ছে কি যে অনছত্রা করতে পারে, যে বা করতে পারে, যে বংশ বিস্তার করতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো, মানে হচ্ছে কি একটা গাছের ডাল থেকে হালকা করে একটা স্লাইডলি হচ্ছে কি চুলের মতো বের হয়েছে, যেটাকে বলা হয় কি হ্যাটারো ট্রাইকোম বা হচ্ছে রুম, ঠিক আছে। ধরো হচ্ছে এপিডার্মিসের এগুলো হচ্ছে সেল, এপিডার্মিসের এগুলো সেলের বাইরে হচ্ছে কি রুমের মধ্যে দুই টাইপের রুম আছে, একটা হচ্ছে কাণ্ডরুম, একটু ভুলে লো, একটা হচ্ছে কি কাণ্ডরুম, একটা হচ্ছে কি মূল রুম। তাহলে দেখো কাণ্ডরুমে কি থাকে, কাণ্ডরুমে কোষের বাইরে যেটা থাকবে কাণ্ড এবং পাতায় যেটা বাইরে থাকবে সেটা বলা হয় কি কাণ্ডরুম, আর মূলে যেটা থাকবে এটা হচ্ছে মূল রুম। এখন কাণ্ডরুম যেটা আছে, কাণ্ডরুমটা হয় কাণ্ডরুমের বাইরে একটা কি থাকে, কিউটিকলের আবরণ থাকে, ঠিক আছে। কারণ কি কাণ্ডে অনেক সময় কি থাকে, তোমার গার্ড সেল থাকে, বা কাণ্ডের মধ্যে বাষ্পীভবনের মধ্যে পানি বের হয়ে যেতে পারে, তা পানির উপর প্রতিরোধ করা লাগবে, তো যার কারণে কি থাকে, কাণ্ডের মধ্যে কিউটিকলের আবরণ থাকে, বুঝতে পারছি একটা লজিক, ঠিক আছে। এখন মূলের মধ্যে সেই আবরণটা থাকে না, কেন থাকে না ভাইয়া, মূল রুমের একটা কাজ হচ্ছে কি পানি শোষণ করা। এখন ধরো এখানে একটা আবরণ দিয়ে দিছি আমি, ধরো এখানে একটা আবরণ দিয়ে দিলাম, ঠিক আছে, মূল রুমে এখানে একটা আবরণ দিয়ে দিছি আমি। এখন এখানে হচ্ছে পানি আছে, তাহলে কিউটিকল পানিকে পাস করতে দেয় না, তাহলে পানিটা যদি এখানে পাস করে এই মূল রুমের কাছে না আসে, তাহলে ভাইয়া পানিটা কি শোষিত হবে, অবশ্যই শোষিত হবে না। তো যার কারণে কি হয়, মূল রুমে যেহেতু পানি শোষিত হয়, তাই মূল রুমে কি থাকে না, কিউটিকলের আবরণটা থাকে না, বুঝতে পারছি। আচ্ছা ধরো এরপর একটা জিনিস তোমাকে কনসেপ্ট শেখায়, সেটা হচ্ছে কি, ধরো এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, ঠিক আছে। আমার এই কোষে পানি লাগতেছে, এই কোষে পানি শুকাই গেছে, তাহলে এই পাশটা ধরো এই কোষটা হচ্ছে পানির কাছাকাছি আছে, তখন হবে কি, এই কোষটা পানি শোষণ করবে, এই পানি থেকে কিছু পানি এখানে চলে আসবে, আবার এখান থেকে এখানে কিছু পানি চলে আসবে। এই যে পানি একটা কোষ থেকে আরেকটা কোষে যাইতেছে, একটা কোষ থেকে আরেকটা কোষে যাইতেছে, সেই জিনিসটাকে বলা হয় কি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এরকম পানি ট্রান্সফার হওয়ার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে, একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। এটাই বেসিক্যালি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, অর্থাৎ এই কোষ যদি পানি কমে যায়, সে তার পাশের কোষ থেকে পানি টান দিবে, পানি টানার ফলে এই কোষেও কী হবে, পানির শূন্যতা তৈরি হবে, সেটা তার পাশের কোষ থেকে পানি টান দিবে, এভাবে পানিটা ট্রান্সফার হবে, ঠিক আছে। এখন ধরো এই যে মূল রুম যেটা আছে, আমার লাগতেছে পানি, এটা হচ্ছে মূল না, এটা হচ্ছে মেন মূল, এই যে এটা হচ্ছে মেন মূল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূল রুম, তাহলে আমি চাই মূল রুম দ্বারা পানি শুইতে হবে, এখানে পানি শুইতে হইলো, ভাইয়া এখানে যদি আমি যে এখানে কি থাকে কুশ প্রাচীর থাকে, তাহলে পানিটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তাহলে হবে কি, দিন শেষে তোমার একাধিক কুশ প্রাচীরটাকে কি করা লাগবে, অতিক্রম করা লাগবে। তো এটা অনেক ঝামেলার কষ্টের, প্লাস হচ্ছে কি অনেক এনার্জি লস হবে। সো যার কারণে হয় কি, মূল রুমটা একুশি হইলো, পানি এখানে ঢুকলো, সেম কুশ তো পানি তো ইজিলি কোনো বাঁধা ছাড়াই ট্রান্সফার হইতে পারতেছে, ঠিক আছে। সেটা এটা গেল। এরপর হচ্ছে কি কাণ্ডরুম, অনেক কাণ্ড বাঁধায়, কাণ্ডের মধ্যে কি করে আঠা ক্ষরণ করে, গদ ক্ষরণ করে, বিষাক্ত পদার্থ ক্ষরণ করার মাধ্যমে কি হয়, কাণ্ডরুমটা বিভিন্ন জিনিস ক্ষরণ করে। এরপর হচ্ছে কি কাণ্ডরুম তোমার মূল রুম কাণ্ডরুম, এটা কি দেয়, প্রোডাকশন দেয়, পানি সঞ্চয় করে, ঠিক আছে।
আচ্ছা, এবার হচ্ছে শল্ক। শল্ক হচ্ছে কি বেসিক্যালি রুমেরই মতো, রুম হচ্ছে জাস্ট সিঙ্গেল হেয়ার লাইক স্ট্রাকচার, বাট এটা হচ্ছে কি হেয়ার লাইক একটা স্ট্রাকচার হচ্ছে মূল এমনি রুম, কিন্তু শল্কটা হচ্ছে একটা পাতলা পর্দার মতো, অনেকটা ঝিল্লির মতো, ঠিক আছে, ঝিল্লির মতো একটা স্ট্রাকচার, যেটাকে বলে কি শল্ক। শল্কর ইংলিশ নাম কি ভাইয়া? স্কেল, ঠিক আছে। এই স্কেলের কাজ কি? শল্ক মনে রাখবা স্বল্প করে। শল্ক কি করে? স্বল্প করে। শল্ক স্বল্প করে, শল্ক স্বল্প করে। কি স্বল্প করে? প্রস্বেদন হার স্বল্প করে বা প্রস্বেদন হার কমায়, ঠিক আছে। সো এই যে শল্কের কাজ কি? প্রস্বেদন হার কমানো, ঠিক আছে। শল্কের কাজ কি? প্রস্বেদন হার কমানো, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে কি এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে আরেকটা আছে কি? কুলেটার্স। কুলেটার্স হচ্ছে কি একটা বহুকোষী ট্রাইকোম, বহুকোষী রুম সদৃশ স্ট্রাকচার, ঠিক আছে, রুম সদৃশ অংশ বা অঙ্গ না, মানে ছোটো একটা অংশ আর স্ট্রাকচার আর কি, যেটা করে কি চকচকে আঠালো পদার্থকরণ করে। চকচকে আঠালো পদার্থকরণ করার মাধ্যমে হয় কি যে অনেক কীটপতঙ্গে এখানে আটকে যায়, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে বললাম কাণ্ডরুম আঠালো পদার্থকরণ করে, কুলেটার্স আঠালো পদার্থকরণ করে, কিন্তু মনে রাখবা যদি প্রশ্ন বলে চকচকে আঠালো পদার্থকরণ করে, কুলেটার্সই চকচকে আঠালো পদার্থটা আহরণ করে, ঠিক আছে। আচ্ছা, এপিডার্মাল উপবৃদ্ধিদের মধ্যে আর দুইটা আছে, আর অল্প ক্লাস হবে। দেখো এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে ধরো এটা হচ্ছে এপিডার্মিসের হয় কি যে এখানে একটা পকেট টাইপ স্ট্রাকচার সৃষ্টি হয়। তো এখানে পকেট টাইপ সৃষ্টি হলে এখানে পানি জমা হইতে পারে না, এখানে পানি জমা হইতে পারে না, অবশ্যই ভাই এখানে পানি জমা হতে পারে, ঠিক আছে। এখন শীত প্রধান উদ্ভিদে হয় কি প্রচুর ঠান্ডা পড়ে, তাহলে এখানে যদি পানিগুলো জন্মায়, পানি যদি আটকে থাকে, তাহলে ওই যে পানিগুলো বরফে কনভার্ট হবে না। তাহলে দেখো এটা হচ্ছে কি একটা উদ্ভিদ যেটা হচ্ছে কি এরকম ওয়াটার থলে, মানে পানি থলে বা হচ্ছে ওয়াটার ব্লাডার আছে। ওয়াটার ব্লাডার কি এপিডার্মিসের মধ্যে একটা ছোট অভিক্ষেপ বা হচ্ছে কি ছোট একটা গর্ত টাইপ, যেখানে কি হয় পানি জমা থাকে, ঠিক আছে। এবং যদি গাছটা যদি শীত প্রধান অঞ্চলে থাকে, সেই পানিগুলো বরফে কনভার্ট হতে পারে, যেটাকে একটা উদ্ভিদ হচ্ছে বরফ উদ্ভিদে কি হয় যে পানি থলে থাকা পানিগুলো বরফে কনভার্ট হয়, যেটার ছবি এখানে দেওয়া আছে। সো সেই বা বরফ উদ্ভিদ যেটা আছে, সেই বরফ উদ্ভিদের নাম আছে, এটা বৈজ্ঞানিক নাম, এটা শেখার দরকার নাই, তুমি শিখবা হচ্ছে এমসি দিয়ে মনে রাখবা, ঠিক আছে। সি দিয়ে হচ্ছে ক্রিস্টালিনিয়াম, এমসি এই নামটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাবে, সো উচ্চারণ করতেছি না। এবার হচ্ছে দংশন রুম কি? এটা ধরো এপিডার্মিস, এটা হচ্ছে উদ্ভিদের বহিত্বক থেকে দেখবা সরু কাঁটা সদৃশ একটা কাঁটার মতো বাইর হয়েছে। সে বাইর হওয়ার উদ্ভিদের কাঁটা না, মানে জাস্ট সরু কাঁটার মতো, মানে হালকা একটা স্লাইডলি কাঁটার মতো বাইরেছে আর কি। এটার পাশে দেখবা এদিকে বিষাক্ত পদার্থ লেগে আছে। সো যখন কোনো প্রাণী এই বিষাক্ত পদার্থের কাঁটাটার সাথে লাগবে, তখন এই যে বিষাক্ত পদার্থগুলো তার শরীরে ঢুকে যাবে, ঠিক আছে। তখন তার কি হবে ভাইয়া? চুলকানি হবে বা সেখানে জ্বালাপোড়া করবে, সেখানে কি হবে? জ্বালাপোড়া হবে। সো দংশন রুম হচ্ছে কি এপিডার্মিসের বাইরে হচ্ছে একটা সরু কাটার নিয়ে স্ট্রাকচার, যেখানে কি থাকবে? তোমার বিষাক্ত পদার্থ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি এই যে দংশন রুম পাওয়া যায় কই বিছুটি, আলকুশি এবং অগ্নিচুতারায়, ঠিক আছে। সো আজকে এতটুকুই, আজকে ক্লাস। ভালো থাকো, নিজের পড়াশোনা নিজে করবা, খুশি থাকো আর কি, হাসি খুশি থাকবা আর কি।